একটা পেনশনের ব্যবস্থা করতে যাচ্ছি। 20 জুন মন্ত্রিসভা বৈঠকে আমরা সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন অনুমোদন দিয়েছি। এতদিন দেশে শুধু সরকারি চাকরিজীবীদের পেনশনের ব্যবস্থা থাকলেও এখন থেকে গরিব, ধনী কিংবা প্রবাসী ভাই বোনেরা সবাই পেনশন পাবেন, যেটার পরিমাণ হবে প্রতি মাসে প্রায় 64,776 টাকার মতো। আপনি প্রতি মাসে কত টাকা পেনশন পাবেন সেটা নির্ভর করবে আপনি প্রতি মাসে কত টাকা চাঁদা জমা করছেন এবং কত মেয়াদে জমা করছেন, তার উপর নির্ভর করবে আপনি প্রতি মাসে কত টাকা করে পেনশন পাবেন। সরকারের এই সর্বজনীন পেনশন ব্যবস্থার উপরে আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, কিন্তু সম্পূর্ণ তথ্য আমি কোনো ভিডিওতে পাইনি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে A to Z সকল তথ্য জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের মনে সর্বজনীন পেনশন ব্যবস্থা নিয়ে আর কোনো ধরনের প্রশ্ন থাকবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। সাম্প্রতিক বাংলাদেশ সরকার এই জাতীয় পেনশন ব্যবস্থার একটা খসড়া নীতিমালা প্রকাশ করেছে, যেখানে আপনি এই নীতিমালার A to Z সকল তথ্যগুলো পাবেন। এই খসড়ামালায় যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো। সো এই জাতীয় পেনশন কারা কিভাবে চালু করতে পারবে? প্রথমত হচ্ছে যাদের বয়স 18 থেকে 50 বছর, শুধুমাত্র তারাই এই পেনশনটা চালু করতে পারবে। তবে অবশ্যই তাদের ন্যাশনাল আইডি কার্ড থাকা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে তার যে ন্যাশনাল আইডি কার্ডে যে নাম্বারটি থাকবে এটাই হবে তার পেনশন অ্যাকাউন্টের নাম্বার। তার মানে আপনি যখন টাকা জমা করবেন তখন আপনার এই যে ন্যাশনাল আইডি কার্ড যে নাম্বারটা, এই নাম্বারে কিন্তু টাকাটা জমা হবে। যেমন মনে করুন আপনার একটা বিকাশ নাম্বার, একটা মোবাইল নাম্বার, সেখানে কিন্তু টাকা জমা হয় বা টাকা আপনি উত্তোলন করেন, অথবা একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা সেটাই ধরুন আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। সো যাদের ন্যাশনাল আইডি কার্ড আছে এবং যাদের বয়স 18 থেকে 50-এর মধ্যে, তারাই শুধুমাত্র এই সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা এই পেনশন সুবিধায় অংশগ্রহণ করতে পারবে। তৃতীয়ত হচ্ছে শুরুতে জাতীয় পেনশন হিসাবে যে কেউ ইচ্ছাকৃতভাবে খুলতে পারবে। তার মানে আপনি যদি চান বা আপনি যদি ইচ্ছাকৃতভাবে খুলতে চান আপনি খুলতে পারবেন। তবে ভবিষ্যতে যেটা 2030 সালের মধ্যে সরকার ঘোষণা করেছে যে পেনশন ব্যবস্থা সবার জন্য বাধ্যতামূলক করে দেবে। তার মানে 2030 সালের মধ্যে সরকার যখন এটা বাধ্যতামূলক করে দেবে, তার মানে সবার তখন জাতীয় পেনশন হিসাবে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এটা সবাইকে বাধ্যতামূলক করে দেবে সরকার। তবে এখানে একটা বিষয় বলা হয়েছে, সেটা হচ্ছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ এই পেনশন সুবিধার বাইরে থাকবেন। তার মানে যারা সরকারি চাকরি করছেন তারা তো অলরেডি পেনশন পাচ্ছেন। তো স্বায়ত্তশাসিত যারা তাদেরকেও আপাতত সরকার এই পেনশন ব্যবস্থার বাইরে রেখেছেন। পরবর্তীতে যদি সরকার তাদেরকে বিবেচনা করে যে তারাও এই পেনশন ব্যবস্থার মধ্যে অংশগ্রহণ করতে পারবে, তাহলে তখন তাদেরকে নেওয়া হবে। বাট এখন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কোনো কর্মচারী কিন্তু এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে না। সো আপনি যদি এই পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করেন তাহলে আপনি কি কি সুবিধা পাবেন এবং কত টাকা করে আপনাকে চাঁদা দিতে হবে, আমরা এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখব, তাহলে আমি এই বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবো। যদি আপনাদের কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টসে জানাবে, আমি অবশ্যই সেই কমেন্টসে রিপ্লাই দিতে চেষ্টা করব। আপনি চাইলে মাসিক 100 টাকা করেও পেনশন অ্যাকাউন্টে চাঁদা দিতে পারবেন। তার মানে আপনি ধরেন একটা ডিপিএস খুলেছেন কোনো ব্যাংকে, সেক্ষেত্রে প্রতি মাসে আর আপনি যেরকম একটা ডিপিএস একটা অ্যামাউন্ট জমা করেন 500 টাকা, 1000 টাকা বা 100 টাকা, তো পসিবল না। বাট এই জাতীয় পেনশন ব্যবস্থা আপনি চাইলে কিন্তু প্রতি মাসে 100 টাকা করেও জমা করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি মাসিক পেনশন পেতে হলে মিনিমাম 10 বছর আপনাকে চাঁদা দিতে হবে। তার মানে আপনি যদি পেনশন পেতে চান প্রতি মাসে, তাহলে মিনিমাম 10 বছর আপনাকে এই পেনশন অ্যাকাউন্টে চাঁদা দিয়ে যেতে হবে। তৃতীয়ত হচ্ছে আপনাকে প্রতি মাসে চাঁদা জমা দিতে হবে। তবে প্রবাসী ভাই বোনেরা চাইলে কিন্তু প্রতি 3 মাস পর পর চাঁদা জমা দিতে পারবেন। এখন চাঁদা আপনি কিভাবে জমা দিতে পারবেন? এই চাঁদার টাকা আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে বা পোস্ট অফিসে গিয়ে জমা দিতে পারবেন, অথবা অনলাইনে জমা দিতে পারবেন, এবং মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, রকেট, নগদ, এই যে মোবাইল ব্যাংকিং ব্যবস্থাগুলো আছে, আপনি এর মাধ্যমে কিন্তু জাতীয় পেনশনে চাঁদার টাকা জমা দিতে পারবেন। পরবর্তী যে সুবিধাগুলো রয়েছে, পেনশনধারী আজীবন অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত পেনশন সুবিধা ভোগ করবে। আপনি যদি কোনো একটা পেনশন অ্যাকাউন্ট চালু করেন এবং 10 বছর মিনিমাম চাঁদা দেন, তার পরবর্তী যে সারা জীবন আপনি যতদিন বাঁচবেন আপনি ততদিন পর্যন্ত এই পেনশনের টাকা আপনি পাবেন। কমপক্ষে 10 বছর চাঁদা দেওয়ার আগে যদি কোনো পেনশনধারী মারা যায়, তাহলে তার জমা করা সম্পূর্ণ টাকা মুনাফা সহ তার নমিনিকে ফেরত দেওয়া হবে। এবং পেনশনের জন্য যে আপনি যে চাঁদাটা দিবেন সেটা কিন্তু আপনার কর রেয়াতের জন্য বিবেচিত হবে। তার মানে প্রতি বছর আমরা যখন ট্যাক্স রিটার্ন সাবমিশন করি, আমরা ইনভেস্টমেন্টের উপর আমরা একটা রিবেট বা কর রেয়াত বলে সেটা পেয়ে থাকি। সো আপনার এই পেনশন অ্যাকাউন্টে আপনি যে চাঁদাটা জমা দিবেন সেটা কিন্তু আপনার টোটালি করমুক্ত আয় আপনার, এবং সেটাও আপনার কর থেকে কিন্তু আপনি কর রেয়াত পাবেন। নিম্ন আয়ের, তার মানে হচ্ছে যাদের ইনকাম নেই বা যারা একদম নিম্ন আয়ের মানুষজন, তারা এই পেনশন ব্যবস্থা কিভাবে অংশগ্রহণ করবে? তাদের চাঁদা দেওয়ার ক্ষমতা নেই। তো সেক্ষেত্রে সরকার তাদের অনুদানের একটা অংশ তাদের নামে অ্যাকাউন্ট করে দিবে।
কেউ যদি খুব গরিব বা দরিদ্র সীমার নিচে বাস করে, তাদের যে ন্যাশনাল আইডি কার্ড থাকবে তার এগেনস্টে যে অ্যাকাউন্টটা হবে সেটাতে সরকার নিজস্ব ফান্ড থেকে তাদের নামে অনুদান দিয়ে তাদের পেনশন অ্যাকাউন্টটা চালু করবে। সো এটা অবশ্যই খুব ভালো একটা সিদ্ধান্ত সরকারের। পরবর্তী পয়েন্টটা হচ্ছে, কোনো পেনশনধারী ব্যক্তি যদি 75 বছর পূর্ণ হওয়ার আগেই মারা যায়, তাহলে তিনি যাকে নমিনি দিয়ে যাবেন সেই নমিনি 75 বছর পর্যন্ত এই পেনশনের অ্যামাউন্টটা পাবে। তার মানে ধরেন আমি একটা পেনশন অ্যাকাউন্ট করলাম, আমি 65 বছর পর মারা গেলাম, তাহলে 75 বছর পর্যন্ত বাকি যে 10 বছর আমি যাকে নমিনি দিয়ে যাব তিনি প্রতি মাসে কিন্তু পেনশনের অ্যামাউন্টটা পাবে। পেনশনে আপনি যে টাকা জমা করবেন আপনি কিন্তু সে টাকা চাইলে কিন্তু এককালীন উত্তোলন করার সুযোগ থাকবে না, বাট আপনি চাইলে আপনি যে টাকাটা জমা করেছেন তার 50% আপনি ঋণ হিসাবে তুলতে পারবেন, আবার সেটা কিস্তিতে আপনাকে পরিশোধ করতে হবে। মানে আপনি যে টাকাটা সঞ্চয় করেছেন বা আপনি পেনশন ফান্ডে যে টাকাটা রেখেছেন সেটার 50% আপনি চাইলে ঋণ হিসাবে নিতে পারবেন সরকারের কাছ থেকে। আপনি পেনশন অ্যাকাউন্ট চালু করার পরে যদি আপনি নিয়মিত চাঁদা না দেন, সেটা আপনি 100 টাকা করে করেন বা 500 টাকা করে করেন বা প্রতি মাসে আপনি 1000 টাকা করেন, সেটা আপনার উপর নির্ভর করছে, বাট প্রতি মাসে আপনাকে সেই চাঁদাটা দিয়ে যেতে হবে। বাট আপনি যদি প্রতি মাসে চাঁদা না দেন তাহলে একটা সময় পর গিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্থগিত করে দেওয়া হবে, তখন আপনাকে বিলম্ব ফি সহ বকেয়া চাঁদাটা দিয়ে আবার অ্যাকাউন্টটা সচল করতে হবে। পেনশনের জন্য নির্ধারিত বয়সের সময়সীমা 60 বছর, অর্থাৎ পেনশন অ্যাকাউন্টধারী বয়স যখন 60 বছর পার হবে তখনই আপনি পেনশনের টাকা পাওয়া শুরু করবেন। এখন ধরেন কেউ 18 বছর থেকে স্টার্ট করলো পেনশনের টাকা দেওয়া, তার বয়স যখন 60 বছর হবে তারপর থেকে কিন্তু তিনি পেনশনের অ্যামাউন্টটা প্রতি মাসে পাবে। অথবা কেউ যদি 50 বছর থেকে শুরু করে পেনশন অ্যাকাউন্টে চাঁদা দেওয়া, তাহলে সে যখন 60 বছর হয়ে যাবে তারপর থেকে প্রতি মাসে সে টাকাটা ফেরত পাবে পেনশন হিসাবে। এখন আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে 60 বছর পরে পাবো, 60 বছর আসলে কয়জন বাঁচে বা আমি বাঁচবো কিনা। আপনাদের একটা ছোট্ট একটা পরিসংখ্যান বলি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী 2050 সাল নাগাদ দেশে 60 বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা 4 কোটিরও উপরে পৌঁছাতে পারে, যেটার পরিমাণ 2020 সালে ছিল মাত্র 1 কোটি। অর্থাৎ পরবর্তী প্রতি 10 বছরে 1 কোটি করে মানুষ বয়স্ক নাগরিকের কাতারে নাম লেখাবে। এটা কিন্তু আমার কথা নয়, এটা কিন্তু একটা পরিসংখ্যান। সো আপনি হয়তো মনে করছেন 60 বছর বেশি বাঁচবেন না, কিন্তু একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যে 60 বছর পরে কিন্তু এটাই হবে আপনার অবলম্বন। আপনাদের একটা উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি 18 বছর বয়স থেকে প্রতি মাসে 1000 টাকা করে চাঁদা দেওয়া শুরু করলেন, তাহলে 60 বছর পর থেকে প্রতি মাসে আপনি পেনশন পাবেন 64,776 টাকা। আপনি যদি চাঁদার পরিমাণটা বেশি দেন তাহলে আপনার পেনশনের অ্যামাউন্টও বেড়ে যাবে, আর যদি আপনি চাঁদার পরিমাণটা কম দেন তাহলে কিন্তু আপনার পেনশনের পরিমাণটাও কম হবে। এটা কিন্তু আপনার টোটাল চাঁদা দেওয়ার উপর ডিপেন্ড করছে যে আপনি প্রতি মাসে কত টাকা করে আপনার পেনশন অ্যাকাউন্টে জমা করছেন, সেই অনুযায়ী কিন্তু আপনি প্রতি মাসে পেনশনটা পাবেন। সো এখন মনে প্রশ্ন আসতে পারে যে আমি পেনশন অ্যাকাউন্টটা কীভাবে খুলবো। পেনশন অ্যাকাউন্ট খুলতে খুব বেশি কিছু প্রয়োজন হবে না, আপনার শুধুমাত্র ন্যাশনাল আইডি কার্ড, একটা ফোন নাম্বার এবং আপনার একটা ছবি দিয়ে কিন্তু এটা আপনি খুলে নিতে পারবেন। তবে কিভাবে খুলবেন এটা খুব শীঘ্রই সরকার কিন্তু ঘোষণা করবে যে কিভাবে আপনি পেনশন অ্যাকাউন্ট ওপেন করবেন বা কোথায় গিয়ে ওপেন করতে হবে। সো জাতীয় পেনশন ব্যবস্থা নিয়ে পরবর্তীতে যত ধরনের আপডেট আসবে সব ধরনের আপডেট আমাদের চ্যানেল থেকে আমরা সবার আগে আপনাদেরকে দিব, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আপনার আশেপাশে যারা আছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে তাদেরকেও জানিয়ে দেবেন। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। থ্যাংক ইউ।